আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি উক্ত অধ্যায় সিলেট বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে মাহবুব সাহেব বোতলজাত কারখানায় একটা বিশেষ পদ্ধতিতে পানিকে জীবাণুমুক্ত করেন। তার মানে এখানে পানি জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আর বলা হচ্ছে যে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে আসলে একটা যৌগ গঠিত হয়। সো দুইটা হাইড্রোজেন মানে H2 এবং একটা অক্সিজেন পরমাণু মানে O, H2O মিলে আসলে পানি গঠিত হয়। সো পানির কথা বলা হয়েছে। এবার আমাদের প্রথম ক নম্বর প্রশ্ন দিকে যদি খেয়াল করি বলা হচ্ছে স্ফুটনাঙ্ক কাকে বলে। সো আমাদের স্ফুটনাঙ্ক কাকে বলে বলতো, সাধারণ যে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে সেই সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপমাত্রায় আসলে কি হয় বলো, আমাদের যখন স্ফুটনাঙ্ক বলবে তার মানে আমার ওই জিনিসটা ফুটে যাবে অর্থাৎ বাষ্প হয়ে যাবে। তো বাষ্পটা কোথা থেকে হবে? তরল থেকে হবে। অর্থাৎ সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে যে মাত্রায় কোনো পদার্থ আসলে তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যায় তখন সেই তাপমাত্রাটাকেই বলা হয় বেসিক্যালি ওই পদার্থের স্ফুটনাঙ্ক। যেমন আমরা যদি পানির কথা বলি, পানি হলো গিয়ে 100°C তাপমাত্রায় তরল থেকে বাষ্পে পরিণত হয়, তার মানে পানির স্ফুটনাঙ্ক হলো 100°C। এবার চলে যাব আমাদের খ নাম্বার কোয়েশ্চেনে। দেখি আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে। বলছে জলজ প্রাণীরা কিভাবে আসলে তাদের শ্বাস প্রশ্বাস চালায়। আমরা জানি জলজ প্রাণীরা হলো গিয়ে পানিতে থাকে এবং পানিতে থেকে তারা কি করে, ফুলকার মাধ্যমে তাদের বেসিক্যালি জলজ যে প্রাণীগুলো আছে মাছ বা এগুলো তারা ফুলকার সাহায্যে তাদের শ্বসন কার্যগুলো হলো সম্পন্ন করে থাকে। সো কিভাবে আসলে এই পুরো প্রসেসটা চালায় সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। বলা হচ্ছে আমাদের জলজ প্রাণীরা আসলে বাতাসের পরিবর্তে পানির মধ্যে, আমরা যেমন মানুষ বা আমরা অন্যান্য প্রাণীরা কি করি যারা হলো স্থলে থাকি তারা কি করি বাতাসের মাধ্যমে হলো গিয়ে অক্সিজেন নেই না, তো তারা হলো বাতাসের পরিবর্তে পানির মধ্যেই তাদের আসলে শ্বাসকার্যটা সম্পন্ন করে। শ্বাসকার্যের জন্য তাদের যে প্রয়োজনীয় অক্সিজেনগুলো থাকে সেগুলোকে তারা পানির মধ্যেই সংগ্রহ করে। এই অক্সিজেন তারা কোথায় পায়? তারা পায় আসলে পানির মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন থাকে সেখান থেকে। আর পানির মধ্যে আসলে অক্সিজেন কোথায় আসে? তোমরা দেখবা পানির মধ্যে নামলে পানির নিচে হলো গিয়ে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থাকে, গাছ থাকে, তাই না? সো সেই জলজ গাছগুলো বেসিক্যালি, জলজ উদ্ভিদগুলো বেসিক্যালি পানির এই অক্সিজেনের যোগানগুলো দেয়। অর্থাৎ পানির দ্রবীভূত অক্সিজেনের প্রধান উৎসই হলো জলজ উদ্ভিদ। বলছে জলজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কি করে, খাদ্য তৈরি করার পাশাপাশি অক্সিজেন উৎপন্ন করে যেটা আসলে পানির মধ্যে মিশে যায়। এবং জলজ প্রাণীরা ফুলকার মাধ্যমে তাদের ফুলকার মাধ্যমেই দ্রবীভূত অক্সিজেনকে গ্রহণ করে এবং তারা তাদের যে কার্বন ডাই অক্সাইডটা রয়েছে সেটাকে ত্যাগ করে দেয়। এভাবে আসলে তারা পানির মধ্যেই তাদের শ্বসন কার্যটা সম্পন্ন করে এবং তারা এভাবে করেই তারা আসলে বেঁচে থাকে। চলে যাব আমাদের গ নাম্বার কোয়েশ্চেনে। গ নাম্বার কোয়েশ্চেনে বলেছিল 1 নম্বরে উল্লিখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 1 নম্বরে একটা বোতলজাত কারখানায় যে পানি প্রক্রিয়ার মানে পানিটাকে বিশুদ্ধকরণ করার পদ্ধতি সেটার কথা বলতেছে। তাহলে আমাদের আসলে যখন আমরা বোতলজাত পানি কারখানায় পানিকে বোতলজাত করি, মানে পানি আমরা কি করি বোতলের মধ্যে ভরে হলো বিক্রি করি না, সো সেই সময় আমাদের কি করতে হয়, পানিটাকে বেশ ভালো মতো বিশুদ্ধ করতে হয় এবং তখন আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করি সেই পদ্ধতিটাকে বলা হয় বেসিক্যালি ক্লোরিনেশন পদ্ধতি। কি পদ্ধতি বলা হয়? ক্লোরিনেশন পদ্ধতি বলা হয়। সো সেই ক্লোরিনেশন পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো, সেটা আমরা এক্সামে ভালো মতো এক্সপ্লেন করবো। সো বলা হচ্ছে যে মাহবুব সাহেবের বোতলজাত পানি কারখানায় পানি বিশুদ্ধ করার জন্য বিশেষ একটা পদ্ধতি ব্যবহার করা হয় যেটা হলো ক্লোরিনেশন নামে পরিচিত। কি নামে পরিচিত বলতো? ক্লোরিনেশন নামে পরিচিত। ক্লোরিনেশন হলো এমন একটা প্রক্রিয়া, কেমন প্রক্রিয়া? ক্লোরিনেশন নামটা থেকেই বুঝতে পারতেছে এর মধ্যে ক্লোরিনের কোনো একটা কাজ আছে, তাই না? সো ক্লোরিনেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আসলে পানিকে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন গ্যাস অর্থাৎ Cl2, ব্লিচিং পাউডার বা অন্য ক্লোরিনযুক্ত যে পদার্থগুলো রয়েছে, রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলোকে পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয়। ক্লোরিন কি করে? পানির মধ্যে থাকা বিভিন্ন যে রোগ জীবাণুগুলো থাকে যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়। এর ফলে পানির মধ্যে কলেরা, টাইফয়েড, আমাশয় এই ধরনের পানিবাহিত রোগ ছড়ানোর ঝুঁকিও কমে যায়। পরবর্তীতে বলা হচ্ছে ক্লোরিনেশনের একটা বড় সুবিধা হলো এটা খুব সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি এবং বড় পরিসরে এখানে আসলে দ্রুততম সময়ে পানি আসলে বিশুদ্ধ করে ফেলা যায়। তবে ক্লোরিনের পরিমাণটা সঠিকভাবে মাপা খুবই জরুরি, কারণ অতিরিক্ত ক্লোরিন পানির মধ্যে মিশলে পানির স্বাদ এবং গন্ধটা পরিবর্তিত হতে পারে এবং সেখানে আসলে স্বাস্থ্য ঝুঁকিও কি হতে পারে, তৈরি হতে পারে। সো ক্লোরিনেশন পদ্ধতিতে আমাদের এই জিনিসগুলো হলো খেয়াল রাখতে হবে। তারপরে দেখো আমাদের কি বলা হচ্ছে। আমাদের বলা হচ্ছে যে আচ্ছা
তাই কলকারখানায় বিশেষ যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট মাত্রায় ক্লোরিন মেশানো হয় যাতে পানির মান ভালো থাকে। তার মানে আমাদের কি করতে হবে, একদম ঠিকঠাক মতো হলো মেপে তারপরে আসলে এটাকে ইউজ করতে হবে যেন আমাদের পানির মানটা, কোয়ালিটিটা একদম ঠিকঠাক থাকে। এছাড়াও অনেক কারখানায় ক্লোরিনেশনের পাশাপাশি আধুনিক অনেক জীবাণুমুক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। মানে সব বোতলজাতকরণ যে কারখানাগুলো আছে ওখানে যে ক্লোরিনেশন ইউজ করে ব্যাপারটা এরকম না। সো যেমন এখানে আমাদের উদাহরণ হিসেবে দেখো ওজোনেশন গ্যাসের কথা বলতেছে, যে ওজোনেশনের মাধ্যমেও করা হয়। সো ওজোনেশনে কিভাবে করা হয় বলছে, আমাদের ওজন হলো আমাদের বলছে যে ওজন হলো একটা অত্যন্ত শক্তিশালী অক্সিডাইজার, যেটা আসলে পানি যে জীবাণু এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেই জিনিসটাকে আসলে ধ্বংস করে দেয়। সেটাকে কি করে দেয়, সেটাকে ধ্বংস করে দেয়। সো আমাদের বলা হচ্ছে যে অতিবেগুনি রশ্মির কথা। সো আমাদের অতিবেগুনি বা ইউভি রশ্মি কি করে, আমাদের পানিকে একটা কাচের টিউবের ভেতর দিয়ে প্রবাহিত করা হয় এবং সেখানে ইউভি রশ্মি বা অতিবেগুনি যে রশ্মি রয়েছে সেটাকে ফেলা হয়। এই রশ্মি পানির মধ্যে থাকা যে জীবাণু থাকে তাদের ডিএনএ গুলাকে ধ্বংস করে দেয় এবং সেটাকে অকার্য করে দেয়। ডিএনএ নষ্ট করে দিলে সেটা কি হয়, আলটিমেটলি ডিএনএ যদি নষ্ট করে দেয় ওই জীবাণু কিন্তু আরো হলো যে জীবাণুর পরিমাণটা বাড়াবে, জীবাণুর মাত্রাটা বাড়াবে, সেই ঘটনাটা কিন্তু আসলে ঘটার পসিবল হয় না। সো এইসব প্রক্রিয়ার মাধ্যমে আসলে বোতলজাত পানির মাধ্যমে জীবাণু যে উপস্থিতি থাকে সেটা প্রায় একদম শূন্যের কোঠায় নেমে আসে। মানে বোতলজাত পদ্ধতিতে বোতলজাত পানির মধ্যে যে জীবাণুটা থাকে সেটা একদম থাকে না বললেই চলে, খুবই নিরাপদ হয়ে যায় পানিটা। ফলে পানি হলো অনেক বেশি নিরাপদ হয়ে ওঠে। বোতলজাত পানি সাধারণত নির্দিষ্ট মান নিয়ন্ত্রণ করে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হয় যাতে তা হলো স্বাস্থ্যসম্মত থাকে এবং ভোক্তারা সেটাকে নিশ্চিন্তে আসলে পান করতে পারে। এবার চলে যাবো আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলছিল সেটা আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে যে আমাদের 2 নঙে, সো 2 নঙে কিসের কথা বলছিল, 2 নঙে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত যৌগের কথা বলেছিল। অর্থাৎ 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত যৌগ হলো পানি। তাহলে পানি বলছে উল্লেখিত এই যৌগটা, অর্থাৎ পানি জলজ উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয়, ব্যাখ্যা করো। সো পানি তো ডেফিনেটলি জলজ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় হবেই, কারণ জলজ উদ্ভিদ যেখানে বলাই আছে যে উদ্ভিদগুলা কিসের উপর ডিপেন্ড করে বেঁচে থাকবে, জলের উপর মানে ডিপেন্ড করে বেঁচে থাকবে। সো তাদের জন্য তো পানি আসলে লাইক ফরজ টাইপ অফ জিনিস, তাই না? আচ্ছা, সো আমাদের কিভাবে এটা আনসার করবো সেটা দেখি। বলা হচ্ছে উদ্দীপকের 2 নঙে উল্লেখিত যে যৌগটা রয়েছে সেটা হলো পানি, অর্থাৎ H2O। আমাদের জলজ উদ্ভিদের জন্য পানি ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরা আসলে পানির মধ্যেই জন্মায়, পানির মধ্যেই বেড়ে ওঠে এবং পানি থেকেই তাদের যে পুষ্টিটা লাগে সেই পুষ্টিটাকে তারা সংগ্রহ করে। কিছু জলজ উদ্ভিদ আছে যেমন কলমি, হেলেঞ্চা, কেশরদাম, এগুলো কি করে, এগুলো মাটি এবং পানি উভয় জায়গাতেই আসলে জন্মাতে সক্ষম। মানে সবাই যে পানির মধ্যেই হলো গিয়ে জন্মাবে জিনিসটা এরকম না, কেউ কেউ পানি ছাড়া মাটিতেও জন্মায়, তবে ওইগুলা কি করে মানে পানির উপর ডিপেন্ড করে আসলে বেঁচে থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। বলছে জলজ উদ্ভিদ তাদের সমগ্র দেহ পৃষ্ঠের মাধ্যমে পানি এবং প্রয়োজনীয় যে খনিজ লবণ রয়েছে সেটাকে শোষণ করে। যেমন আমরা মানুষ মুখ দিয়ে খাবার খাই, ওরা কি করে, ওদের পুরোটা শরীরের মাধ্যমেই তাদের যেই পরিমাণ খনিজ লবণ দরকার, যে পরিমাণ পানি দরকার, সেটাকে তারা সমগ্র শরীরের মাধ্যম দিয়ে আসলে সেটাকে শোষণ করতে পারে। তাই পানি ছাড়া এদের জন্ম এবং বৃদ্ধি আসলে সম্ভব না। জলজ উদ্ভিদের কাণ্ড ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাধারণত নরম এবং নমনীয় হয়, যেটা পানির স্রোত এবং জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। যদি পানি না থাকে তবে এরা শুকনো মাটিতে জন্মাতে পারবে না, সহজেই ভেঙে যাবে এবং তারা কি করবে, মারা যাবে। দেখবা পানির মধ্যে আমাদের কচুরি পানাটা খুব ইজিলি হলো গিয়ে আছে, মানে পানির সাথে সাথে ভেসে আছে, পানির সাথে সাথে হলো গিয়ে চলাচল করতেছে এরকম। কিন্তু আমাদের পানি ছাড়া অন্য কোথাও যদি কচুরি পানাকে আমি বুনে রাখি, কচুরি পানাকে ওখানে সার্ভাইভ করতে পারবে না, সে হলো ভেঙে যাবে, মারা যাবে। বলা হচ্ছে পানি না থাকলে আমাদের বেশিরভাগ আসলে উদ্ভিদ কি করতো না, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না, জন্মাতো না, কিছু উদ্ভিদ বাঁচতে পারতো না। সো এরকম, এর ফলে আসলে পরিবেশের যে ভারসাম্য সেটাও মারাত্মকভাবে বিঘ্নিত হতো, মানে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যেত। তাই বলা যায় যে আমাদের জলজ উদ্ভিদের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য পানির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এর অবদানটাও কেমন, অপরিসীম। আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের সকলের সঙ্গে পরবর্তীতে আবারও একটি পর্বে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।